কেউ কেউ তো মনে করছে এই সরকার 3 বছর থাকবে, 1.5 বছর থাকবে, 2.5 বছর থাকবে, এইটার সাথেও একটা বিএনপির কথা হচ্ছে। এইটা নিয়ে আপনি কি মনে করেন যে মানে আসলে কি বিএনপির কথা হলো, বিএনপি কিন্তু দেখেন এই সরকারের মেয়াদ নিয়ে কখনো কোনো শব্দ উচ্চারণ করে নাই। কি কারণে করে নাই? এই সরকার কিন্তু, আমি আগেই প্রথমে বলেছি, আমার মতো এই দেশের অনেক লোক আছে যারা এই সরকারকে পছন্দ করে, ভালোবাসে, এই সরকারকে নিয়ে প্রত্যাশা করে, এবং তারা চায় যে এই সরকার যদি দেশটা ভালোভাবে চালাতে পারে, এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। দৈনন্দিন কাজগুলো, জিনিসপত্রের দাম, রাস্তাঘাট ঠিক করা, বিদ্যুৎ ঠিক করা, এই কাজগুলি খেলে করবে, আর কিছু করতে হবে না। এই সরকারের মেয়াদ দিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। সাধারণ মানুষ পলিটিক্যাল পার্টিগুলির প্রতি এতটাই বীতশ্রদ্ধ। কিন্তু এই জিনিসটা বিএনপি কিন্তু বুঝে, যে কারণে বিএনপি সরাসরি কিন্তু জনগণের প্রত্যাশার বিপরীতে যাবেই না। এবং তারা তাদের পলিটিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে আমার ধারণা। তারা অনেক ম্যাচিউর পলিটিক্স করতেছে এখন। এবং তারা কি করতেছে, তারা চুপচাপ আছে যে তুমি ভাই নির্বাচনটা দাও। যদি গভর্নমেন্ট খুব চাপে পড়ে, গভর্নমেন্ট তাড়াতাড়ি দিয়ে দিবে নির্বাচন। গভর্নমেন্ট বুঝবে আমি পারতেছি না, ঠিক আছে আমি ইলেকশন দিয়ে দিই। এবং বিএনপি এইটার অপেক্ষায় কিন্তু আছে। এবং সেই বিবেচনায় আমি মনে করি বিএনপি কোনো তাড়াহুড়া করছে না, কোনো চাপও দিচ্ছে না, কিন্তু প্রায়ই বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নির্বাচন দেন। এবং এটা বিএনপি আগামীতে আরো বলতে থাকবে, কারণ আগামীতে যদি সরকার ঠিকঠাক মতো এগুলি না কমাতে পারে, এবং কমাতে পারবে সেরকম নমুনা আমি এখনো দেখতেছি না, যদি না কমাতে পারে তাহলে বিএনপির এই দাবিটা আরো তীব্র হতে থাকবে। জেনারেল সাখাওয়াত, আপনার কাছে কি মনে হয়? আমি ডক্টর শাহদিন মালিকের মুখে এবং আরো অন্যান্য জনাব মতিউর রহমান চৌধুরী মানব জীবনের সম্পাদক গত মঙ্গলবার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তারা একদম জোরে সোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা উচিত, কয়েকদিন পরে তফসিল ঘোষণা করা উচিত। এবং ডক্টর শাহদিন মালিকও বললেন যে ভোটার লিস্ট নতুন করে করার দরকার নাই, আসলে ইলেকশনটা দিয়ে দিতে হবে, এবং যা যা কাজ পলিটিক্যাল পার্টি এসে নির্বাচিত সরকার এসে করবে। আপনার কাছে কি মনে হয় যে মানে what do you think? আমি বলি আপনাকে, ভোটার লিস্ট দিয়ে এই ভোটার লিস্ট এখন পর্যন্ত যদি হালনাগাদ না করা হয় তাহলে সেই ইলেকশন উইল বি ফ্লড, FLAWED, ফ্লড। কারণ এখানে অনেক যে ভোটার লিস্টে গত বেশ কিছু বছর অনেক লোক কিন্তু বাদ পড়ে গেছে, অনেকে আসেও নেই। ধরুন এই যে ইয়াং জেনারেশন যারা এইবার ভোটার হয়েছে 18 বছরের, তারা তো হয়ই নেই, তারা আগে যারা ছিল তারাও হয় নাই, অনেকে যাই নাই ভোটার হতে। কারণ আমি জানি, আমি একটা ইউনিভার্সিটিতে আছি, আমি অনেককে জিজ্ঞেস করছি, বলে ভোট দিয়ে ভোটার হয়ে কি হবে স্যার? হ্যাঁ, তারা শুধু এই ক্ষেত্রে কি আমি তাহলে একটা প্রশ্ন করতে পারি, আপনারা তাহলে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার কেন নিয়োগ দিচ্ছেন না, এবং ভোটার তালিকা নিয়োগ হবে, ভোটার তালিকাও তো শুরু করেন, দেখবেন ভোটার তালিকা বলছি না, আমি বলছি আপনাকে, জি তাড়াতাড়ি হবে। এবং অচিরেই আপনি হয়তো ওই যে আগে যে পদ্ধতিতে সার্চ কমিটি ছিল তার সাথে কিছু সংযুক্ত হয়ে ওই কমিটির মাধ্যমে এটা হবে, তারা হবে, এটাও পাবলিক হবে। সার্চ কমিটি ব্যাপারটা হলো আগে ওই সার্চ কমিটি, হ্যাঁ, যেই কারণ এখনো আইনটা করতে গেলে একটু দেরি হবে, তো সেই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হলো ওই আগের যেভাবে সার্চ কমিটি ছিল সেভাবে অ্যাপয়েন্টেড সার্চ কমিটি হবে। অনলি থিং হবে যে এবার যাদের নাম আসবে তাদের নাম পাবলিকলি অ্যানাউন্স করা হবে বা গণমাধ্যমে চলে যাবে, তো গণমাধ্যম বুঝতে পারবে এটা। আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি, আমার এটা একদম ব্যক্তিগত মতামত, একেবারে ব্যক্তিগত মতামত, পলিটিক্যাল অ্যানালিস্ট আমি খুব বড় নই, ছোটখাটো বলি। এখন যে কাজগুলো যে অবস্থায় বাংলাদেশ আছে, পলিটিক্যাল পার্টির আমার যেটা মনে হয়, তারা মনে করে এই কাজগুলোর এর মধ্যে থেকে কিছু কাজ যদি অগ্রগতি হয়, যে বিষয়গুলো তো তারা করতে পারবে না আন্ডার পলিটিক্যাল কম্পালশন। কারণ এর আগে আমরা দেখেছি যে কিছু করতে গিয়ে কিন্তু পলিটিক্যাল কম্পালশনের কারণে করা যায়নি। এবং পলিটিক্যাল পার্টির অনেকগুলো, যদিও যেই পলিটিক্যাল পার্টির অনেকগুলো লিমিটেশন আছে, এটাও আমরা জানি যে সবকিছু করতে চাইলেও করা ডিফিকাল্ট। যেমন আমি এখানে মনে করি আমার নিজস্ব কতগুলো ভাবধারা, যে এই দেশে এখন ইট শুড বি বাই ক্যামেরাল হলে একটা চেক এন্ড ব্যালেন্স হবে। প্রধানমন্ত্রী একজন সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন না, একটা পার্টি হেড এবং প্রধানমন্ত্রী একই হচ্ছেন, মানে পার্টি আর আপনার দল একাকার হয়ে যাচ্ছে, যেই কারণে আমরা দেখছি স্বৈরতান্ত্রিক মনোভাব দল শুধু নয়, দলের মধ্যেও আছে, দেশও হয়, কারণ একই ব্যক্তি এত পাওয়ারফুল হয়ে থাকেন। সেইটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি
কিন্তু এখানে একটা কথা, কিন্তু এখানে একটা কথা কি ঠিক না যে আপনারা এই কাজগুলি করলেন যেগুলি আসলে পলিটিক্যাল পার্টি হয়তো করতে পারতো না বা হয়তো পরে এগুলি পছন্দ করলো না, তো তারা সেটা বাতিল করে দিবে, নতুন করে করবে। আর যদি তারা এটা মনে করে এটা করা দরকার তো তারাই করুক, আপনারা এই দায়িত্ব নিয়ে এটা করতে। আমি আপনাকে বলছি, আমি যতটুকু বুঝি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবগুলোরই কিন্তু একটা লিমিটেশন আছে। পলিটিক্যাল পার্টিগুলোর লিমিটেশন, হ্যাঁ ডেফিনেটলি একটা লিমিটেশন আছে। কারণ আপনি বলেন এই যে যতগুলি ইলেকশন হলো, খারাপ ভালো যাই হলো, কখনো এই রাজনৈতিক সংস্কারের কোনো আপনি ওয়াদা দেখছেন না? কিন্তু তাদের ম্যানিফেস্টোর মধ্যে ছিল। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে রাজনৈতিক সংস্কারের কথা আপনি চাইতেছেন, বাংলাদেশের বেশিরভাগ ভোটার হয়তো চায় না, বেশিরভাগ মানুষ হয়তো চায় না। সেই জন্যই তো বারবার যদি তত্ত্বাবধায়ক সরকারের ভোট হয় বিএনপি জিতে, আওয়ামী লীগ জিতে, আমরা যারা রাজনৈতিক সংস্কারের কথা বলছি সারা জীবন রাজনীতি করতে গিয়ে তাদের কথা তো কেউ শুনে নাই। না, কিন্তু কথাটা হচ্ছে আমার মনে হয় এইবার জি জনগণ কিন্তু যা দেখেছে এর আগে কখনো দেখেছে দেখেনি। রাইট। আপনি এরশাদ সাহেবের সময়ের কথা বলেন অথবা যখন বিএনপি 2006 সালের কথা বলেন, ওয়াজ ইট দিস ম্যাগনিটিউড? না, আসলে এই ম্যাগনিটিউড ছিল না। আমরা একদম শেষ প্রসঙ্গে চলে এসেছি। আমরা শেষ প্রসঙ্গের ক্ষেত্রে আমরা জনাব মাসুদ কামাল আপনার কাছে জানতে চাইবো যে প্র্যাকটিক্যালি আপনি ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন দিতে হবে সেরকম চান কিনা? কারণ আমি আপনাকে শুধু টাইমলাইনটা বলি, যদি নতুন ভোটার তালিকা হয় সেটা করতে 9 মাস লাগবে, তফসিল ঘোষণা করার আগে সব রাজনৈতিক দলগুলির সাথে কথা বলে সেটাতে তারা 2 মাস লাগবে, তারপরে তফসিল ঘোষণার পরে এটা 3 মাসের মতো লাগবে, 5 আর 9 14 মাস। আর যদি নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটি গঠন করা হয়, তারা গণমাধ্যমে দিয়ে নির্বাচন কমিশন গঠন করে, সেইটা আরো 2 মাস লাগবে। কারণ আমি তাহলে আজকে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা পরবর্তী অ্যাভেলেবল ডেটে ইলেকশন করবো, তাদের আরো 18 মাস লাগবে। আপনি এই টাইমলাইনটা আপনার কাছে ঠিক মনে হয় কিনা? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, এটা নিয়ে আমাদের নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন করা হচ্ছে। এই কমিশনগুলি কেন করা হচ্ছে আমি কিন্তু ক্লিয়ার না কেন জানেন? এই দায়িত্বটা ওরা ঠিক করবে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, 2-3টা এক্সাম্পল দিই আপনাকে, আমি ছোট ছোট করে বলি। যেমন ধরেন এই যে কয়েকদিন আগে একটা আন্দোলন হলো না, চাকরি বয়স 35 চাই, একটা কমিশন করলো মুহিত সাহেবের নেতৃত্বে। মুহিত সাহেবের কমিশন সিদ্ধান্ত দিল যে সুপারিশ করলো 35 এবং 37 করতে হবে, মেয়েদের জন্য 37, ওদের জন্য 35। তারা তো গবেষণা করছে, ওদেরকে তো দায়িত্ব দিয়েছেন করেছে। সরকার কি করলো 32। কেন রে ভাই, আপনি 32 কেন করলেন? কোন যুক্তিতে করলেন? ওনারা একটা কমিশন যার উপর আপনি নির্ভর করবেন, সেটা আপনি না মাইনা আপনার খেয়াল খুশি মতো আপনি 32 করলেন। করার পর কি হলো? ওরা প্রত্যাখ্যান করলো, কালকে থেকে আবার আন্দোলন শুরু হবে। আন্দোলনটাকে আপনি ইনভাইট করতেছেন কেন? কি লজিকটা আলোচনা করেন। দেখেন কতগুলো কথা আমি বলি আপনাকে, এগুলি কিন্তু খুব মারাত্মক কথা। ছোট ছোট বিষয়গুলিকে আপনারা যেন জিয়ায় রাখেন। একটা এক্সাম্পল দেই, 43তম বিসিএস, সমস্ত কিছু হয়ে গেছে, গ্যাজেটের সময় 99 জন নাই কেন? কোনো যুক্তি নাই। কিন্তু তারপরে দেখা গেলো 99 জনের মধ্যে কেউ আসে নাই, যায় না, মেডিকেল যায় না, তারা অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে, রইল 54 জন বাকি। একদম 54 জনকে আপনি কেন নিবেন না? আপনি বলেন যে এরা ছাত্রলীগ করে, সিদ্ধান্তটা কে নিল? কে ছাত্রলীগ করে কে করে না? সিদ্ধান্তটা কে নিল? কোন ব্যক্তি নাকি তার মনে হলো যে সিদ্ধান্ত? তাহলে আপনি পুরোটাই বাদ দেন। একটা বিসিএস করতে কত বছর সময় লাগে? বিসিএস যখন তার সবকিছু হয়ে গেছে, তখন সে তো অনেক কিছু আনন্দ, তার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে, আপনি তারা বাদ দিয়ে দিলেন কেন? সিদ্ধান্তগুলি কে নেয়, কিভাবে নেয়? কোন জবাবদিহিতা আছে? যে জিনিসের যে সরকারের জবাবদিহিতা নাই, সেই সরকারই তো স্বৈরাচারী সরকার। এদের জবাবদিহিতা কার কাছে আপনি বলেন? আমি সাকার সাহেবকে জিজ্ঞেস করতেছি, আপনাদের জবাবদিহিতা। আমার মনে জবাবদিহির প্রসঙ্গ যখন আসলো তখন জেনারেল সাখাওয়াত নিশ্চয়ই এটা একটু বলতেও চাইবেন এই বিষয়ে, কিন্তু আমি একটু দর্শকদের বলে রাখি যে আমাদের এই ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ চ্যানেল 24-এর পর্দাও দেখতে পেয়েছেন, কিন্তু চ্যানেল 24-কে আমরা এখন তাদের নিয়মিত অনুষ্ঠানের জন্য তাদের নিয়মিত অনুষ্ঠানে চলে যেতে হবে, কিন্তু আমরা এই অনুষ্ঠানটি আরেকটু কন্টিনিউ করবো। ক্যান আই রিকোয়েস্ট স্টুডিও টু এক্সটেন্ড দি টাইম ফর 5 minutes বিকজ তাহলে জেনারেল সাখাওয়াত, আমরা আপনার কাছ থেকে এইটি জানতে চাইবো যেটি মাসুদ কামাল ভাই যেই প্রসঙ্গের অবতারণা করলেন, যে কারা আসলে সিদ্ধান্ত নেয়, যে ডেফিনিশনটা কারা দেয়, যে কে ছাত্রলীগ, এবং এইটাই আসলে জবাবদিহি ছাড়া একটা সরকার কিনা, এবং এই জবাবদিহি ছাড়া সরকার হইলেই আমরা তাকে
যেটাকে আমরা খুব বেশি বলি, শব্দটা ফেসিবাদী সরকার বলবো কিনা? ফেসিবাদী সরকার যদি হতো তাহলে এই আন্দোলনগুলো হতো না, হয়নি গত 15 বছরে কেউ টু শব্দ করতে পারেনি। পেরেছে খালেদ মহিউদ্দিন সাহেব? না, ফেসিবাদী সরকার পারে না, আবার একটা মারাত্মক আন্দোলন করে ফেলেও দিছে। আমি আপনাকে একটা কথা বলি, ফেসিবাদী সরকারের যদি তাই হতো তাহলে রাস্তায় প্রতিদিন আন্দোলন হতো না। তাহলে এই যেই ছাত্ররা আপনার অটো পাসও ফেল করেছে তারাও এরকম রাস্তায় নামতে পারতো না। তো এইটা বলাটা আমার মনে হয় মাসুদ কামাল সাহেব একটু আমাদেরকে বেশি ভালোবাসেন, এই জন্য একটু বেশি বলে ফেলছেন। হ্যাঁ, উনি আগেই ডেফিনেশন দিয়েছেন যে যেই ছেলে তার চেয়ে বেশি এক্সপেক্ট করেন, কম করলে উনি তাকে ডেফিনেটলি বকাঝকা করবেন। তো আমি সেভাবে নেই, আই অ্যাকসেপ্ট ইট, বাট পয়েন্ট ইজ যে অনেক যে এক্সাম্পলটা উনি দিলেন, আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি। আমাদের দেশে একজন মহিলা 37 বছর বয়সে উনি পরীক্ষা দিতে থাকেন, আর পরীক্ষা চলতেই থাকে, তার মানে উনি পরীক্ষা দিয়ে ধরুন 37 বছর বয়সে উনি কোয়ালিফাই করলেন, 40 বছর বয়সে উনি চাকরিতে ঢুকবেন। আমাদের দেশের একজন মহিলা 40 বছর বয়সে ওনার ছেলেবেলার সাথে অত ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। জনাব মাসুদ কামাল যেই কথাটি বলছেন সেটা কিন্তু স্পেসিফিক একটি কথা, যে এখানে একটা কমিশন করা হয়েছে, কমিশনের সুপারিশ হচ্ছে এটা। এখন কমিশনের সুপারিশ, কমিশনকে তো মানে আমরা তো তর্ক বিতর্ক করতেই পারি যে মানে এটা দিয়ে কি হবে, ওটা দিয়ে কি হবে। ইউ আর রাইট, আমি এই কথাটা শেষ করি। জি, কমিশন সুপারিশ করেছে, সিদ্ধান্ত নেয়নি। নাই তো, সিদ্ধান্ত দেয়নি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনকে দেওয়া নাই। রাইট, কমিশন সুপারিশ করেছে, সেই সুপারিশের প্লাস মাইনাস তো কেউ দেখবে। এটা ধরুন এখন পার্লামেন্ট নেই, রাইট, তাহলে পার্লামেন্টে গিয়ে এটা দেখা হতো না, সেটা চেক এন্ড ব্যালেন্স, সেটা ঠিক আছে। আমরা বরং মাসুদ কামাল ভাই যেটি বলছেন 35-37 নিয়ে নিশ্চয়ই আপনারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, কিন্তু আমার একটা হাম্বল অপিনিয়ন হচ্ছে বাংলাদেশে মেয়েদের বয়স 37 পর্যন্ত থাকা উচিত। কারণ মেয়েরা মা হইতে গিয়ে বাচ্চাকে ছোট লালন পালন করতে গিয়ে তাদের একটা সময় লাগে, তাদের যদি এই সময়টা দেয়া যায় তাহলে এটা আমার কাছে কোনো একটা খারাপ লাগে না। এটা খারাপ কি হবে? কিন্তু আমরা 43তম বিশেষে যাদেরকে আপনারা দিলেন না। আমি এটা শেষ করি। জি, আজকে ইউনিভার্সিটি থেকে যে ছাত্ররা বেরোচ্ছে তাদের বয়স কত? 23-24? হ্যাঁ, যারা ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে 25-26 এট দ্য বেস্ট, 25-26 জি 26 বছরের একটি যুবক কন্টেস্টিং উইথ 35, 26 বছরের একটি তরুণী বা যুবতী কন্টেস্টিং উইথ 37। তার মানে একটা বিশাল জেনারেশন গ্যাপ। যে দ্বিতীয়ত হচ্ছে সরকারি চাকরিতে আপনি যখন আসেন প্রথমে কতগুলো রিগোরাস ট্রেনিং হয়, অনেকগুলো রিগোরাস ট্রেনিং হয়। আমাদের দেশ ছোট বলে হয়তো বোঝা যায় না যে রিগোরাস ট্রেনিং গুলো ঢাকায় হচ্ছে বলে সমস্যা হচ্ছে না, কিন্তু আপনি মনে করেন এই ট্রেনিংটা যখন রংপুরে হবে, বা এই ট্রেনিংটা ধরেন আমি যদি আরো এক্সট্রিমে চলে যাই, ভোলায় হবে, তার পোস্টিং হবে মনপুরাতে। স্যার আপনাদের আর্মির মতো সিস্টেম করে দেন, ট্রেনিং এ ফেল করলে ফেল করায় দেন, কিন্তু চাকরি 33 হলে করতে পারবে না, 35 হলে করতে পারবে না, এটা করি না স্যার। শুনেন, আপনি বলবেন জলসাখত আমার বয়স 50, আমি ফিট না থাকতে পারি, 60 বছর বয়সের লোক একটা ফিট হতে পারে। তো স্যার আপনি তো স্যার আপনার বয়সের তুলনায় সবচেয়ে বেশি ফিট। না, আমি আপনাকে আপনার বয়স। আচ্ছা শোনেন খালেদ, মানে আমিও বোঝার চেষ্টা করছি। জি, আজকে ইউনিভার্সিটির যে ছেলেরা আন্দোলন করেছে বা আন্দোলনের রত আছে, লেখাপড়া করছে, তাদের ম্যাক্সিমাম 26 বছর বয়সে একটি ভালো ছেলে লেখাপড়া করে বের হয়ে যাবে। আর এইসব চাকরিতে কারা আসে? ডেফিনেটলি আপনার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টসরাই আসে। আপনিও ছিলেন, আপনিও সিভিল সার্ভিসে জয়েন করেন নাই বটে? না, করছি 100 দিন চাকরি করছি, 100 দিন চাকরি করছি। কত বছর বয়সে আপনি কোয়ালিফাই করেছিলেন বলেন? হোয়াট ওয়াজ ইউর এজ? 26.5 বলুন। 26.5। এখন 26.5, আর আমি তো এখন বলতে পারি আমিও ফিট আছি, আমিও বিসিএস ক্যাডারে বসে যাই।
ব্যাপারটা হলো যে না, আমি কোনো কাউকে মানে ওইভাবে বলছি না। ইউ আর রাইট, হয়তো 80 বছর বয়সে অনেক আছে সো ফিট, হ্যাঁ মাশাআল্লাহ। আপনি মাহাতির মোহাম্মদের কথাই চিন্তা করেন, উনি তো প্রধানমন্ত্রী হলেন অ্যাট দ্যাট এজ অফ হিজ লাইফ। এগুলো আছে, এগুলো ফিজিওলজিক্যাল। আমার মনে হয় যে জেনারেল সাখাওয়াতের এই ব্যাপারে পুরো ব্যাখ্যা দিয়েছেন। আমি শুধু জনাব মাসুদ কামাল যে প্রসঙ্গটি তুলেছেন 43তম BCS এর ক্ষেত্রে যাদের নিয়োগ দেওয়া হলো না, কোনো জবাবদিহি ছাড়া, কোনো রকম কোনো কি বলবো আমরা, ব্যাখ্যা দেওয়া ছাড়া, জবাবদিহি দরকার নেই, আমাদের এক্সপ্লেনেশন ছাড়া, এটা কি আসলে ঠিক হয়েছে জেনারেল সাখাওয়াত? না, আমি মনে করি ঠিক হয় নাই। না, আপনি তো বলছেন ঠিক হয় না। আমি এক লাইনে শুধু জেনারেল সাখাওয়াতটা জানতে চাই, জেনারেল সাখাওয়াত কি ঠিক হয়েছে? আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ভালোভাবে দেখিনি। আচ্ছা, ঠিক আছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, তো আমরা লাস্ট লাইন জনাব মাসুদ কামালের কাছে শুনতে চাইবো। জনাব মাসুদ কামাল, আপনাকে যদি বলতে বলা হয় 1 মিনিটে যে আপনার 3টা এই মুহূর্তের প্রায়োরিটির প্রত্যাশা এই সরকারের কাছে, সেগুলি কি যদি আমাদের একটু বলেন জনাব মাসুদ কামাল ভাই। আমার 3টা প্রত্যাশা যদি বলি, 1 নম্বর প্রত্যাশা হলো সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্মুথ করার চেষ্টা করেন এবং এই জায়গায় আপনারা সবচেয়ে বেশি এফোর্ট দেন, 1 নম্বর প্রত্যাশা। 2 নম্বর প্রত্যাশা হলো যে আপনারা যে সংস্কারগুলি হাতে নিয়েছেন, সংস্কার কর্মকাণ্ডগুলো, এগুলোতে আমার অনেক জায়গায় মনে হয়েছে খুব যোগ্য লোকের হাতে কাজগুলি পড়ে নাই। তারপরেও যেহেতু করে ফেলেছেন, কোনো সমস্যা নাই, তাদের কাজগুলোকে একটু ত্বরান্বিত করার চেষ্টা করেন। এবং 3 নম্বর কথা হলো যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন দেন, আর কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময়, বেসিক সিদ্ধান্ত নেওয়ার সময় পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে কথা বলে নেন, যাতে নাকি অপ্রয়োজনীয় বিতর্ক। যত দ্রুতটা কত দ্রুত? 3 মাস? না, আমি কোনো টাইম দিচ্ছি না, এই সংস্কার কমিটিগুলো কতদিন দিবে না দিবে বলতে পারবো না। তবে আমি মনে করি যত দ্রুত সম্ভব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হলো অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। রাইট, অপ্রয়োজনীয় বিতর্ক আপনারা এর মধ্যে ক্রিয়েট করেছেন, যেগুলো না করলেও চলতো। রাইট, জনাব মাসুদ কামাল, এগুলো এড়িয়ে চলুন। জনাব মাসুদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ জনাব।